গরম ছিল, গরম থেকে আস্তে আস্তে কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তাই না? সিজন চেঞ্জ দুই ভাবে হয়, দুই ভাবেই করতে হবে। একটা হচ্ছে শীত থেকে আস্তে আস্তে গরমের দিকে আসতে থাকে, আরেকটা হলো গরম সিজন থেকে আস্তে আস্তে শীতকাল আসতে থাকে। এখন তো হচ্ছে এইটাই যে গরম থেকে আমরা ঠান্ডার দিকে, দিনের বেলা হয়তো দুপুরের দিকে একটু গরম থাকে, রাতে যে শেষ রাতে যে অনেক ঠান্ডা লাগে। আর যারা গ্রাম এলাকায় যান, গ্রামে থাকেন, তা তো জানেন এখানে বেশ শীতই পড়ে গেছে। তো এই যে সিজনাল চেঞ্জের কারণে আমরা অনেক সময় অসুস্থতা হই, এবং এই সময় দেখা যায় প্রায়ই রেসপিরেটরি, শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যাগুলো বেশি দেখা দেয়। এই সময় দেখা যায় যে অনেকেরই ঠান্ডা কাশি লেগে যায়, অনেকেরই দেখা যায় শ্বাসকষ্ট বেড়ে যায়। তো ওই যে আমিনুল ইসলাম, ডক্টর আমিনুল ইসলাম, উনি বলতেছেন যে অনেকের নাকও বন্ধ হয়ে যায়। তো তো প্রথমে আসেন আমরা একটা রুব্রিক্স দেখি যে চেঞ্জ অফ ওয়েদারে সমস্যা হয় এই ধরনের কি ধরনের মেডিসিন আছে। বিশেষ করে চেঞ্জ অফ ওয়েদার দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ার্ম টু কোল্ড, গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে, আরেকটা হইতে পারে যে কোল্ড থেকে ওয়ার্মের দিকে যাচ্ছে। এখনকার সিজনটা হলো গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে। প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি। আমরা ওই সিনথেসিস ল্যাবরেটরিতে দেখি, জেনারেলে যাব, জেনারেলে যে ওয়েদার যাব আগে, ওয়েদার, ওয়েদার, তারপরে যাব চেঞ্জ অফ ওয়েদার। আর চেঞ্জ অফ ওয়েদারে দেখেন, চেঞ্জ অফ ওয়েদারে এটা অ্যাগ্রাভেশন হয়, এটা আছে। তার নিচে দেখেন আরো কিছু রুব্রিক্স আছে, যেমন কোল্ড টু, সরি, দেখেন কোল্ড টু ওয়ার্ম অ্যাগ্রাভেশন, মানে ঠান্ডার থেকে গরম আবহাওয়ার দিকে দিয়ে যাচ্ছে, তাতে অ্যাগ্রাভেশন। আরেকটা আছে কি, যে নিচে দেখেন ওয়ার্ম আছে, ওয়ার্মের আন্ডার আছে যে ওয়ার্ম টু কোল্ড অ্যাগ্রাভেশন, মানে গরম থেকে ঠান্ডার দিকে গেলে বৃদ্ধি। আচ্ছা, তাহলে আমরা ওই রুব্রিক্সটাতে যাই প্রথমে। চেঞ্জ অফ ওয়েদারে, সেটা ঠান্ডা থেকে গরম হোক বা গরম থেকে ঠান্ডা হোক, সেখানে বৃদ্ধি এই মেডিসিন গুলো আছে। হ্যাঁ, দুইটা বড় মেডিসিন, একটা ডালকামারা আর একটা রাস্টক্স। আর এদিকে আরো কিছু মেডিসিন আছে, ব্রাইনিয়া, ফসফরাস, সাইলিশিয়া, সুরিনা, ন্যানাকিলাস, নাক্স মরসেটা, রডোডেন্ড্রা, টিউবারকুলিনাম। এখন হয়েছে এই যে এখনকার যে সিজনটা, সেটা হলো ওয়ার্ম টু কোল্ড অ্যাগ্রাভেশন, মানে গরম থেকে ঠান্ডার দিকে চেঞ্জটা হচ্ছে। এখানে বড় মেডিসিন হলো ডালকামেরা, মার্কসল, ভেরেট্রামেলগম। আর যদি শীত থেকে গরমের দিকে আসতে থাকে, সেইখানে বড় মেডিসিন হলো ব্রাইনিয়া, কেলিসাল, সুরিনাম, সালফার, টিউবারকুলিনাম। তাহলে এখনকার সিজনটাতে প্রায়ই আপনার ডালকামারা ওষুধটা লাগে, কারণ গরম থেকে, এখন গরম সিজন থেকে আমরা ঠান্ডার দিকে যাচ্ছি। তো যাই হোক, আমরা যদি এখন যেটা কাশির কথা বললাম, যদি আমরা কাশি দেখি, বিশেষ করে কফ কাশিটা দেখি, কাশি, এই যে কাশি চ্যাপ্টারে গেলাম, সেখানে যদি দেখি আমরা ওয়েদার চেঞ্জ দেখি, ওয়েদার, চেঞ্জ অফ ওয়েদার, চেঞ্জ অফ ওয়েদারে কাশি বাড়ে, সেখানে দেখেন ডালকামারা হয়েছে একটা বড় মেডিসিন। হ্যাঁ, সাথে আরো কিছু ওষুধ আছে, রিমেক্স আছে, স্পঞ্জি আছে, সাইলেশিয়া, ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, লেকেসিস, অ্যাট্রোপিনাম মনে হয় এটা, অ্যাট্রোপিনাম, হ্যাঁ। তারপরে আছে ইরিজারন মনে হয় এটা, ইরিজারন। তারপরে আছে এটা ইরিওডিকটেস, যেটা কি বলে বাংলায় ইয়ারবা সান্তা অনেক সময় বলে, ইরিওডিকটিয়ন, 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 এমনি আরেক নাম ইয়ারবা সান্তা। তো ইরিওডিকটিয়ন এটাও ওই ঠান্ডা কাশির জন্য একটা ভালো মেডিসিন। ইরিওডিকটিয়নের কথা যখন আসলো, আমি একটা শেয়ার করি। আমার চাচাতো বোনের ছেলে, তো উনি যদি আমার চেয়ে বয়সে বড়, তো আমি তখন ওই সবে পড়তেছি হোমিওপ্যাথিক কলেজে। তো উনি আব্বার কাছ থেকে ওষুধ খেয়েছে, কিন্তু ভালো হচ্ছিলেন না, আর ঠান্ডা কাশি দীর্ঘদিনে। তো ভালো হচ্ছিলেন না, এরপরে উনি ওই ঢাকায় এসে ডাক্তার আলী আহমেদকে দেখাইছিলেন। আলী আহমেদ ওনাকে দেখলাম যে কি ওষুধ, একটা ওষুধ মনে হয় দিয়েছিল এমনি, এই উনি তো সুগার মিল্কে একটা ওষুধ দেয়, তো একটা ওষুধ দিয়েছিল, সাথে ওনাকে দিয়েছিল এই ইরিওডিকটিয়ন, এবং এটা
4 আউন্স মাদার টিংচার দিয়ে দিয়েছে। তো উনি ওই 4 আউন্স মাদার টিংচার 2টা ফাইল দিছিল, ওইটা খাইছিল আপনি। তারপরে উনি এইটাই খায় গেছে প্রতিদিন, যেটা আরেক নাম হলো ইয়ারবাসান্তা। ইরেডিকটিন খাওয়ার পরে ওনার কাশিটা চলে গেল। তো যাই হোক, মাদার খেয়ে চলে গেছে, হয়তো ছাপাই পড়ছে না কি পড়ছে, যাই হোক হয়তো বা এটার লক্ষণও থাকতে পারে, তার সাথে এটা মিলও থাকতে পারে, যেহেতু ঠান্ডা কাশির জন্য এটা ব্যবহার হয়। এবং সেটা কিন্তু তারপরে একদম চলেই গেছে, তার নাই। এবং ওইখান থেকে এই ওষুধটা প্রথম আমি জানতে পারি, এই ইরেডিকটিন ওষুধের কথা, যেটা ঠান্ডা কাশিতে লাগে। এটা নিশ্চয়ই এটার কিছু আলাদা সিমটম আছে। তার মধ্যে একটা দেখতে পেলাম, এই যে সিজন চেঞ্জ হওয়ার সময় যদি কারো কাশি হয়, সেখানে এটা লাগে। এটা মনে হয় ওই কাশিটা সিমটম আছে মনে হয় 3 বার কাশে বা 2 বার কাশে, এরকম একটা ই আছে হ্যাঁ, এরকম 2-3 বার মধ্যে কাশে, এরকম আচ্ছা একটা সিমটম আছে। আচ্ছা, আমি একটু দেখে দেই। এ রেমেডি ফর অ্যাজমাটিক ব্রঙ্কাইটিক এফেকশন, এই যে ইয়ারবাসান্তা, দেখেন ইয়ারবাসান্তা নামে পরিচিত অনেক সময়। তো ইরিওডিকটিয়ন এই এমন মেডিসিন যেটা অ্যাজমা এবং ব্রঙ্কিয়াল, যে ব্রঙ্কাস সেইখানকার কোনো অসুস্থতার ক্ষেত্রেই লাগে। ব্রঙ্কিয়াল থাইসিস, যাদের এই যে ইয়ার হয়, আপনার থাইসিস হয়, মানে যক্ষা রোগ হয়। ব্রঙ্কিয়াল থাইসিস মানে একদম মেইন যক্ষাটাই, ফুসফুসের থাইসিস। উইথ নাইট সুইটস, রাতের বেলা ঘাম হয় এবং রুগী শুকায় যায়, যেটা টিবির রুগীদের মধ্যে হয়, যে যক্ষায় যারা আক্রান্ত তাদের রাতের বেলা ঘাম হয়, শরীর শুকায় যায়। অ্যাজমা রিলিফ বাই এক্সপেক্টোরেশন, যদি কফ বের হয় তাহলে তার অ্যাজমা কমে যায়। কফ আফটার ইনফ্লুয়েঞ্জা, কারো যদি ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হওয়ার পরে যদি তাদের কাশি হয়, সেক্ষেত্রে এটা ব্যবহার হয়। ফার্দার অ্যাবজর্পশন অফ ইকুয়েশন ইন প্লুরাল ক্যাভিটি, এটা খাওয়ালে যে আমাদের যে প্লুরা আছে, প্লুরার মাঝখানে যে 2 স্তর বিশিষ্ট যে ফুসফুসের যে এই কভারিং থাকে, এই 2 স্তরের মাঝখানে ফ্লুইড থাকে, প্লুরাল, ওইখানে অনেক সময় অনেক বেশি ফ্লুইড জমে যায়, প্লুরাল ইকুয়েশন হয়। তো এই ওষুধটা খাইলে ওইখানকার এইগুলো অ্যাবজর্ব করে নিতে পারে, ফ্লুইডগুলো শোষণ করে নিতে পারে। অ্যাপেটাইট পুয়ার অ্যান্ড ইম্পেয়ার্ড ডাইজেশন, এই ধরনের রোগীর রুচি কম থাকে এবং ডাইজেশনও তার ভালো থাকে না, হজম শক্তি ভালো থাকে না। হুপিং কফের মধ্যেও ব্যবহার হয়। তাহলে অ্যাজমার রোগী বা ব্রঙ্কিয়াল কোনো সমস্যার ক্ষেত্রে, ব্রঙ্কিয়াল যে কোনো রোগের ক্ষেত্রে এটা সমস্যা হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে অনেক সময়। তো ব্রঙ্কিয়াল থাইসিস হইতে পারে, টিবি রোগও হইতে পারে। তো টিবি রোগের মধ্যে যখন রাতে ঘাম হয়, রোগী শুকায় যায়, এবং এই অ্যাজমার সমস্যাটা যদি কফ বেড়ে যায় তাহলে উপশম হয়। ইনফ্লুয়েঞ্জার পরে যদি কারো কাশি দেখা দেয়, সেখানে এটা তো ছোট মেডিসিন, অত বেশি সিমটম নাই। তো প্লুরাল ক্যাভিটিতে কোনো ফ্লুইড জমলে এটা খাওয়ালে সেই ফ্লুইড শোষণ করে নিতে পারে। রোগীর রুচি থাকে না বেশি, ক্ষুধা কম থাকে এবং তার হজম শক্তিও ভালো থাকে না। হুপিং কফ, হুপিং কাশি। হেডের মধ্যে আছে ডিজি, মাথাটা ঝিমঝিম করে, ফিলস ইনটক্সিকেটেড, মাতাল মাতাল অনুভব করে। প্রেসার আউটওয়ার্ড, ওয়ার্ডস অক্সিপুর, তার মাথার ভিতর থেকে একটা প্রেসার ফিল করে যে বাইরের দিকে, মাথা যেন ফেটে যাবে, এই টাইপের প্রেসার আউটওয়ার্ডস। এবং এই প্রেসারটা বেশি হয় মাথার পিছন ভাগে। পেইন ইন ইয়ার্স, কানে ব্যথা। কোরাইজা, নাক থেকে সর্দি পড়ে, পানি পড়ে। বার্নিং ইন থ্রোট, গলার মধ্যে জ্বালা করে। ফাউল মাউথ ইন মর্নিং, সকালবেলা মুখ থেকে দুর্গন্ধ হয়। কোরাইজা উইথ ডিজিনেস অ্যান্ড স্নিজিং, নাক থেকে পানি পড়া, হাসি এবং মাথাটা ঝিমঝিম করা। রেসপিরেটর দেখি হুইজিং আছে, শ্বাসকষ্ট হইলে যে বুকের মধ্যে বাঁশির মতো বাজে, এটা হুইজিং বলে, ওই অ্যাজমা রোগীদের যেটা দেখি। তো হুইজিং অ্যাজমা উইথ কোরাইজা, মেঘের সাথে নাক থেকে পানি পড়ে, মিউকাস সিক্রেশন, স্প্লেশমিক সিক্রেশন হয়। ডাল পেইন ইন দ্য রাইট লাং, বুকের ডান পাশে একটা ভোতা পেইন হয়। বার্নিং ইন ফসেস, এই যে গলা হাঁকালের ভিতরে যে খোলা জায়গা, এই গলার ভিতরে ওইখানে জ্বালা করে। ক্রনিক ব্রঙ্কাইটিস, পুরাতন ব্রঙ্কাইটিস। ব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল
যাদের টিবি হয়, সাথে প্রফিউজ ইজিলি রাইজড ব্রঙ্কিয়াল সিক্রেশন, প্রচুর পরিমাণে এই শ্বাসনালী দিয়ে প্রচুর পরিমাণে তাদের সিক্রেশন হয়, ওই কফ টফ এগুলো বের হয়, এবং এই কফ বের হলে সে রিলিফ পায়। যাদের ব্রঙ্কাইটিস হোক বা ব্রঙ্কিয়াল টিবি হোক, তাদের যদি প্রচুর পরিমাণে শ্লেষ্মা বের হয় ব্রঙ্কের থেকে, সহজে শ্লেষ্মাটা বেরিয়ে আসে এবং এতে তার রিলিফ হয়। মেল যাদের, পুরুষ মানুষের সোর ড্র্যাগিং ইন টেস্টিকলে হতবোধ একটা ড্র্যাগিং পেইন থাকে, কুড নট বিয়ার এনি প্রেশার, কোনো ধরনের চাপ সহ্য করতে পারে না। বেটার জেন্টল সাপোর্ট, হালকাভাবে যদি এখানে সাপোর্ট দিয়ে রাখেন তাহলে সে ভালো ফিল করে। এই ছিল এটা। বলছে ডোজ মাদার টিংচার 2 থেকে 20 ফোঁটা খাওয়াইতে হয় এবং এটেনিয়েশন এবং শক্তিকৃত ওষুধও খাওয়ানো হয়। তো ওই যে কথা বললাম, আমার মামা স্বাস্থ্য বোনের ছেলে, তার কাশি ছিল, ঠান্ডার সমস্যা ছিল, যাই হোক এই ইরিডিকটন খেয়ে তার অবস্থাটা চলে গেছে। তো চেঞ্জ অফ ওয়েদারে কাশি, সেখানে ডালকামার একটা বড় মেডিসিন। আরো কিছু মেডিসিন আছে, পেট্রোলিয়াম রেফিনেটাম, এগুলো হচ্ছে মানে অপরিচিত মেডিসিন। সাইকোটিক কম্পাউন্ড আছে, বেসিলাস সাইকোকাস সাইকোটিক কম্পাউন্ড, যেটা বেরেট্রাম এবং ভার্বাসকাম, বেরেট্রাম ভার্বাসকাম। তো যাই হোক, তো ওয়েদার চেঞ্জের সময় যদি কাশি বাড়ে সেখানে এই মেডিসিনগুলো আছে। তো আজকে আমরা 2টা মেডিসিন করব, একটা ড্রসেরা আর একটা রিউমেক্স, 2টা কাশির জন্য 2টা বিখ্যাত ওষুধ। এই টাইমে কাশিদের ক্ষেত্রে প্রায়ই লাগে। তো ড্রসেরাতে কি আছে? Drosera is predominantly a cough remedy. Drosera mainly হলো একটা কাশির ওষুধ। Is especially famous for its relationship to pertussis, বিশেষ করে এটা হুপিং কাশি যেটা আসে তার জন্য বিখ্যাত এই ওষুধটা। হুপিং কাশিতে এটা বেশি ব্যবহৃত হয়, মানে আগের যুগে ব্যবহার হয়েছে, এখন তো হুপিং কাশির রোগী পাওয়াই যায় না। তবে ড্রসেরা ওষুধটা আমি প্রচুর ব্যবহার করি ড্রসেরার কাশিতে। আজকে আমরা জানবো যে কোন ধরনের কাশিতে আমরা কোন লক্ষণে ড্রসেরা ব্যবহার করব। However, we can use Drosera in any respiratory infection. যদিও ড্রসেরাটা হুপিং কাশির জন্য বিখ্যাত, তবে যে কোনো শ্বাস প্রশ্বাসের ইনফেকশনের ক্ষেত্রে যেখানে সিমটম পাবো আমরা ড্রসেরা, সেখানেই আমরা এটা ব্যবহার করতে পারবো। ইন কফস, কাশি রেজাল্টিং ফ্রম ইরিটেশন ইন দ্য ল্যারিংস। ড্রসেরার একটা বৈশিষ্ট্য হলো আমাদের যে ল্যারিংস আছে, গলার এই যে ল্যারিংস তো আপনারা চিনেনি, আবার দেখাই। তো এই যে এখানে এই ছবিটা দেখেন, তো এই অংশটা হলো ল্যারিংস। এখান থেকে আমরা জানি গলার এখান থেকে একটা আসছে, এখান থেকে গলা যাই খাই আমরা আর শ্বাসই নিই, সব এই পর্যন্ত একটাই নালী, এরপরে থেকে 2টা নালী হয়েছে, একটা হয়তো খাদ্য নালী আর একটা হচ্ছে শ্বাসনালী। এই শ্বাসনালীর যেখান থেকে শুরু হয়েছে এই গলার এই অংশটা, এই অংশটা একটুকে বলে ল্যারিংস। এইখানেই শুরুতে ভোকাল কর্ড থাকে এখানে। তো এই ল্যারিংসের এই রিজনে তার কি হয়, এখানে সুরসুর করে, হ্যাঁ, ইরিটেশন হয়, খুসখুস করে। এখানে খুসখুস করে করেই তার কাশিটা শুরু হয়। তো এখানে খুসখুস করে এবং তখন এখানে খুসখুস করে ইরিটেশন হয়ে এখান থেকে কাশিটা শুরু হয়। ড্রসেরা অলসো হ্যাজ ক্র্যাম্পিং অফ দ্য মাসল। ড্রসেরা ওষুধের আরেকটা লক্ষণ আছে, সেটা হচ্ছে মাংসপেশির ক্র্যাম্প হওয়া, মাংসপেশির আক্ষেপ হয়। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট হাউ অফেন আওয়ার পার্টোসিস রেমিডিস হ্যাভ নিউরোলজিক্যাল সিম্পটমস। এটা একটা লক্ষণীয় বিষয় যে দেখা যায় যে হাউ অফেন আওয়ার পার্টোসিস রেমিডিস, আমাদের এই যে পার্টোসিস রেমিডিস, যে সমস্ত ওষুধগুলো হুপিং কাশির মধ্যে ব্যবহার হয়, সেগুলার
অনেক নিউরোলজিক্যাল সিমটম আছে, স্নায়ুজনিত অনেক লক্ষণ আছে। তো যে ওষুধগুলাই এই হুপিং কফের সাথে ব্যবহার হয়, হুপিং কাশির সাথে, সেগুলারই দেখা যায় ওই স্নায়ুজনিত বেশ কিছু সিমটম আছে। তো থ্রোটের মধ্যে আমরা কি দেখতে পাই? থ্রোটে থাকে ড্রাইনেস, শুষ্ক, থ্রোটটা শুষ্ক থাকে। ইরিটেশন অফ দ্য থ্রোট অথবা ল্যারিংস, এই গলায় অথবা ল্যারিংসে এখানে উত্তেজনা হয়, সুরসুর করে, খুসখুস করে, এবং তার কারণে প্রবকি কফ, রোগী কাশতে বাধ্য হয়, তার কাশির উদ্রেক করে, কাশি তৈরি করে। তা প্রথম গলাটা শুষ্ক থেকে গলার মধ্যে খুসখুস করে, তারপরে রোগী কাশতে বাধ্য হয়, কাশি হয়ে যায়, খুসখুসানির কারণে রোগীর মধ্যে কাশি তৈরি হয়। কনস্ট্রিকশন ইন দ্য থ্রোট আর চেস্ট ওয়ার্ডস টকিং বেটার ওয়াকিং, তার গলার মধ্যে অথবা বুকের মধ্যে একটা কনস্ট্রিকশন, সংকীর্ণতা অনুভব করে, সংকোচন অনুভব করে, গলাটা যেন চেপে আছে, বুকটা যেন একদম চেপে আছে। এইটা কথা বললেই তাদের আরো বেড়ে যায়, এবং যদি সে হাঁটাচলা করে, সঞ্চালন করে, হাঁটে, তাহলে তখন সে উপশম পায়। তাহলে কথা বলতে গেলে গলাটা চেপে আসে, কথা বলতে গেলে বুকটা চেপে আসে। তো তো সেখানে আমরা এই এই ড্রসের এই লক্ষণটা পেলে আমরা ড্রসের চিন্তা করব, এবং দেখা যায় যে হাঁটাচলা করলে তার এই কনস্ট্রিকশনটা কমে যায়। তো মেইনলি এটা ব্যবহারই হয় কাশির ক্ষেত্রে ড্রসেরা। তো কাশির লক্ষণগুলো কি? ভায়োলেন্ট প্যারক্সিজম অফ কফিং, যখন কাশি শুরু হয়, কাশির ধমক চলতে থাকে, কাশতেই থাকে রোগী বেশ কিছু করে, দেখা যায় যে একাধারে অনেকক্ষণ ধরে কাশতেছে। এরকম যখন কাশে, প্রচন্ড ভাবে কাশি শুরু হয়ে যায়, সামটাইমস সো সিভিয়ার দ্য পেশেন্ট ক্যান নট ক্যাচ হিজ ব্রেথ অর বিকাম সায়ানেটিক। এই কাশিটা এতই ভয়াবহ যে এতই তীব্রভাবে দেখা দেয় যে অনেক সময় রোগী তার শ্বাস প্রশ্বাসও ঠিক মতো নিতে পারে না, হ্যাঁ, শ্বাসকষ্ট হয়ে যায়। তখন দেখা যায় এই শ্বাস প্রশ্বাস না নিতে পারলে কি হয়, শরীরের মধ্যে অক্সিজেনের স্বল্পতা হবে, শরীর তখন সায়ানেটিক হয়ে যাবে, শরীর তখন নীল রঙের হয়ে যাবে। অক্সিজেনের, রক্তের মধ্যে যখন অক্সিজেন কম থাকবে তখন দেখবেন নাক, ঠোঁট, হাতের আঙ্গুল এগুলা নীল হয়ে গেছে। তো বিশেষ করে শিশুদের মধ্যে এই জিনিসটা বেশি করে পাওয়া যায়। সায়ানেটিক, সায়ানেটিক মানে আমাদের ইয়েতে যারা আমরা এশিয়ার দেশ তাদের কালচে দেখায়, আর যারা ফর্সা তাদের তো একদম আপনার ইয়া দেখাবে, এই নীলচে দেখা দেবে। সায়ানোসিস, সায়ানোসিস ছবিতে দেখেন, এই দেখেন আঙ্গুলগুলো কি হয়ে যায়, এই যে রক্তের সঞ্চালন না, অক্সিজেনের স্বল্পতার কারণে আঙ্গুলগুলো এরকম কালো হয়ে যায়। দেখা যায় এই যে বাচ্চাদের অনেক সময় এই যে ঠোঁট ঠোঁট এগুলা, তারপরে নাক, এইদিকে দেখবেন কালো হয়ে গেছে, আঙ্গুলগুলা কালো হয়ে গেছে। বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের দেখবেন হার্টের সমস্যা আছে, হ্যাঁ, মানে সিভিয়ার হার্টের সমস্যা, তখন হার্ট তো ঠিক মতো পাম্প করতে পারে না, বা হার্টের মধ্যে ধরেন ছিদ্র আছে, দেখা যায় যে অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সব মিশে যায়, এদের তখন রক্তের মধ্যে অক্সিজেনের স্বল্পতা থাকে। এই সমস্ত বাচ্চাদের দেখবেন আঙ্গুলগুলা যদি দেখবেন নীল, ঠোঁট গুলা নীল, নাকের এদিকে নীল নীল হয়ে গেছে, এরকম সাইনিট হয়ে হাত করাইলে অনেক সময় জিব্বাটাও এরকম নীল পাওয়া যায়। বাচ্চার চেহারা দেখেন, এই মুখের চারপাশে, এই চোখের এদিকে একদম নীল হয়ে যায়, এরকম জিব্বাটা অনেক সময় নীল হয়ে যায়। তো এই 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 ড্রসারের ক্ষেত্রে এটা একটা এই লক্ষণটা আপনি দেখতে পাবেন যে কি হয়, প্রচন্ড কাশি হয়, এতই যখন কাশি শুরু হয়, এতই বেশি কাশে, মানে তীব্রভাবে তার কাশি হয়, রোগী শ্বাস প্রশ্বাসটাও নিতে পারে না, তখন দেখা যায় তাদের মধ্যে এই সাইনোসিস দেখা দেয়। কফ ওয়ার্ডস আফটার মিডনাইট, কাশি বৃদ্ধির একটা টাইম হলো মধ্যরাতের পরে কাশি বাড়ে, যাতে রোগী ঘুমাইতে গেছে, মধ্যরাতে ঘুম থেকে কাশি কাশি কাশির চোটে ঘুমাইতেই পারতো, ওই সময় প্রচন্ড কাশি শুরু হয়ে যায়। কফ সো সিভিয়ার অ্যাজ টু প্রডিউস ইপিস্টেক্সিস, এত কাশি, কাশতে কাশতে তাদের নাক থেকে রক্ত বেরিয়ে আসে,
রক্তক্ষরণ হয়। কফ ওয়ার্স ইটিং, খাইলে কাশি বাড়ে। খাইলে কাশি কমে কোন ওষুধে? খুব সম্ভবত স্পঞ্জিয়াতে মনে হয় খাইলে কাশি কমে। আমি একটু রেপার্টরিতে দেখি যে ইটিং ইটিং অ্যাগ্রাভেশন, খাইলে কাশি বাড়ে, এটা তো জসেরা যেটা বললাম, জসের মধ্যে আছে ছোট করে। আর খাইলে কাশি কমে, এটা স্পঞ্জিয়া বড় মেডিসিন, 5 গ্রেডের মেডিসিন, যে কাশি খাইতে গেলেই খাইলেই কাশিটা কমে যায়। তো খাইলে কাশি বাড়ে, নাক্স ভূমিকা, কেলিবাইক্রম, আরো কিছু মেডিসিনের মধ্যে আছে। তো তো মধ্যরাতের পরে বাড়ে, এটা যদি আমরা দেখি মধ্যরাতের পরে কাশি বাড়ে, বিখ্যাত কিছু মেডিসিন আছে যেরকম কেলি গ্রুপের মধ্যরাতের পরে কাশি বাড়ে। তবে কেলি গ্রুপের একটা বৈশিষ্ট্য, কেলি গ্রুপে কাশলে বুকের মধ্যে সুচ ফুটানো ব্যথা করে। তো কাশি রাতের বেলা বাড়ে, যদি দেখি রাতের বেলা কাশি বাড়ে, এখানে জসারের সেকেন্ড গ্রেড। আর যদি দেখেন এই যে মিডনাইট, মধ্যরাত, মধ্যরাতের আগে কাশি, এগুলো মধ্যরাতের পরে, আফটার মিডনাইট, আফটারে কাশি বাড়ে, এখানে একটা ফার্স্ট গ্রেড হেরে হলো ড্রসেরা। মধ্যরাতের পরে কাশি বাড়ে ড্রসেরা। তবে মধ্যরাতের পরে এই যে রাত 2টা বা রাত 3টার সময় কাশি বাড়ে, যে কেলিয়ার্স, কেলিক্রাফ, কেলি গ্রুপের ওষুধগুলো ওই সময় পাবেন। বা রাত 2টা থেকে 3টার সময় বাড়ে কেলিবাই, কেলিকার, এগুলো আছে। তো ড্রসেরার মেইন বৃদ্ধিটা হলো মধ্যরাতের পরে তার বৃদ্ধি। তারপরে কফের সাথে তার কি হয়, অ্যাকম্পানিড বাই রেসপিরেশন ডিফিকাল্ট হয়। হ্যাঁ, এই দেখেন রেসপিরেশন, যদি আমরা রুব্রিক যাই, রেসপিরেশন, এই যে রেসপিরেশন, এখানে যদি দেখি যে শ্বাস প্রশ্বাস হয়, ডিফিকাল্ট হয়, ডিফিকাল্ট রেসপিরেশন, অ্যাকম্পানিড বাই, এর সাথে কি থাকে, কফ, কাশি। কাশির সময় তার শ্বাসকষ্ট হয়ে যায়, যেটা আমরা ড্রসেরাতে পড়লাম, যে কাশি এতই মারাত্মক যে তার কি হয়, ক্যান নট কেচ দ্য ব্রেথ, এই শ্বাসটাও নিতে পারে না, তার শ্বাসকষ্ট হয় তখন। তাহলে যদি আমরা দেখি যে রেসপিরেশন ডিফিকাল্ট, কফ, কফ অ্যাকম্পানিড বাই কফ, তাহলে এখানে ড্রসেরা একটা ফার্স্ট গ্রেডের মেডিসিন। আরো অনেক মেডিসিন আছে, তবে ড্রসেরা একটা ফার্স্ট গ্রেডের মেডিসিন। আর মধ্যরাতের পরে বাড়ে, কফ এতই সিভিয়ার যে কাশতে কাশতে তার কি হয়, নাক থেকে রক্তক্ষরণ পর্যন্ত হয়ে যায়। কফ ওয়ার্স ইটিং, খাইলে কাশি আরো বাড়ে। কফ ওয়ার্স ইমিডিয়েটলি আপন লাইং এট নাইট, রাতের বেলা যখনই সে শুইতে যায় তখনই সাথে সাথে তার কাশি শুরু হয়ে যায়, শুইতে গেলেই তার কাশি শুরু হয়ে যায়। তো কফ লাইং যদি দেখি, লাইং অ্যাগ্রাভেশন, সেখানে যদি দেখি আমরা ড্রসেরা, এখানে সেকেন্ড গেট আছে, এই দেখেন ওই সব ওই ইয়েটা আছে যে শুইলে বাড়ে। এখানে দেখেন অ্যাজ সুন অ্যাজ হেড, মাথা, টাচেস পিলো নাইট, যখনই মাথাটা আপনার রাতের বেলা ঘুমাইতে যায়, যখনই মাথাটা বালিশের মধ্যে শোয়াইছেন, মানে বালিশে মাথাটা দিয়ে সবে শুইছেন, অমনি কাশি শুরু হয়ে গেল। এখানে ড্রসেরা ফার্স্ট গ্রেডের মেডিসিন, ফার্স্ট গ্রেডের মেডিসিন। তো ওই ওই কথাটাই, যে যে ইমিডিয়েটলি আপন লাইং এট নাইট, রাতের বেলা শোয়ার পরেই তার প্রচন্ড কাশি শুরু হয়ে যায়। বমিটিং ফ্রম কফ, কাশতে কাশতে বমি করে ফেলে, কাশতে কাশতে বমি করে ফেলে। পেইনফুল কফ, কাশিটা তার পেইনফুল হয়, দ্য পেশেন্ট মাস্ট হোল্ড হিজ চেস্ট হোয়েন কফিং, কাশি দেওয়ার সময় যেহেতু তার কাশি দিলে ব্যথা লাগে, হয়তো বুকেই ব্যথা লাগে, এই জন্য বুকটা সে হাত দিয়ে ধইরে তারপরে কাশে, বুকটাকে হাত দিয়ে ধরে তারপরে কাশে, তাহলে পেইনফুল কফ, তো বুকটা ধরে তারপরে কাশে। ড্রসেরা হ্যাজ বিন ইউজড বাই মেনি অথর্স ইন কেসেস অফ টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসের ক্ষেত্রে অনেক ডাক্তাররাই ড্রসেরা ওষুধটাকে ব্যবহার করেছে। তাহলে আমরা যে জিনিসটা পেলাম, এখানে একটা জিনিস পেলাম যে ড্রসেরা রোগীদের গলার মধ্যে
শুষ্ক থাকে, গলার মধ্যে সুরসুর করে, গলার মধ্যে খুসখুস করে, ল্যারিংসের মধ্যে। আমার এই খুসখুসানির জন্য তার কাশি হয়ে যায়। এবং গলার মধ্যে একটা চাপ বুত আছে, কথা বললে যেটা বাড়ে, হাঁটলে কমে, বুকের মধ্যে এরকম চাপ বুত আছে। তার প্রচন্ড কাশি, কাশি যখন শুরু হয় প্রচন্ড ভাবে কাশি দেখা দেয়। এবং এত বেশি কাশি, রোগী তখন শ্বাস নিতে পারে না। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এরকম দেখবেন যে শ্বাসই নিতে পারতেছে না কাশির চোটে। এবং বাচ্চাদের সায়ানিক হয়ে পড়ে, নীল হয়ে পড়ে। তো মধ্যরাতের পরে কাশি বাড়ে। আবার রাতে যখন সে ঘুমাইতে যায়, সব যেই বালিশে মাথাটা রাখছে অমনি প্রচন্ড ভাবে কাশি শুরু হয়ে গেছে। কাশতে 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 নাক থেকেও রক্তক্ষরণ মানে হয়। শুইলে তো বাড়েই, খাইতে গেলেও কাশি বাড়ে, আবার কাশতে কাশতে বমিও করে ফেলে। কাশি অনেক সময় পেইন হয়, যার কারণে রোগী বুকের মধ্যে হাত দিয়ে ধরে তারপরে কাশতে থাকে। ড্রসেরা অনেক ডাক্তারে টিবির ক্ষেত্রে ড্রসেরা ওষুধটাকে ব্যবহার করেছেন। তো ড্রসেরার মেইন ব্যবহার হলো এই রেসপিরেটরি সমস্যা, বিশেষ করে কাশির জন্য বেশি ব্যবহার হয়। তবে মাংসপেশির ক্ষেত্রেও, মাংসপেশির সমস্যার ক্ষেত্রেও, যেখানে মাংসপেশিতে ক্র্যাম্প হয় সেখানেও কিন্তু এই ওষুধটা ব্যবহার হয়। আবার ড্রসেরা বিশেষ করে বোন টিবিতে, হাড্ডির মধ্যে যাদের টিবি হয় সেখানে মনে হয় ড্রসেরাটা অনেক সময় ব্যবহার হয়। টিউবারকুলোসিস, দেখেন এই যে টিউবারকুলোসিস, হিপ বোনে টিবি হলে দেখেন এই যেখানে ড্রসেরা আছে। হ্যাঁ, তো বোন টিবি যদি দেখি আমরা, টিউবারকুলোসিস, এই যে বোন, হাড্ডির বোনের যে টিবি, হাড়ের মধ্যে যে টিবি হয় সেখানে ড্রসের একটা মেডিসিন। ডক্টর টাইলার এই ড্রসেরার প্রতি গুরুত্ব দিয়েছেন। এখানে অন্যান্য মেডিসিন আছে, অন্যান্য মেডিসিনও আছে, তবে বোনের টিবির মধ্যে এটা বেশি ব্যবহার হয়। তারপর দেখেন জয়েন্টে টিবির মধ্যেও ড্রসেরা আছে। যাই হোক, অনেক ডাক্তাররাই এই ড্রসেরা ওষুধটাকে ব্যবহার করছেন টিবির ক্ষেত্রে। 1 মিনিট, কে জানে বেল দিল, একটু দেখে আসি। একটা কাশির ওষুধ, তবে এর একটা কিনুট লক্ষণ আছে যে যদি আনকভার হয় বা আনড্রেসিং হয়, গায়ে থেকে কোনো আবরণ সরাই নিলেন বা জামা কাপড় যখন খোলে, তখনই দেখা যায় প্রচন্ড চুলকানি দেখা যায় শরীরের মধ্যে। স্কিনের এই আনড্রেসিং এ তার বৃদ্ধি। এই জন্য এই লক্ষণে দেখা যায় স্কিনের লক্ষণ, স্কিনের চুলকানি বেড়ে যায়, অথবা পেটের সমস্যাও তার বেড়ে যায়। ডাইজেস্টিভ কমপ্লেক্সের মধ্যে এটা ব্যবহার হয়। তো রিউমেক্সের ওইটা মুখের ক্ষেত্রেও খাটে। দেখা যায় অনেক সময় কাশি, মুখটা যদি ঢেকে রাখে কাপড় দিয়ে, হ্যাঁ, তাহলে তার কাশি কম হয়। একদম সরাসরি নাকে বাতাস ঢুকতেই তখন তার কাশি শুরু হয়ে যায়। তো জেনারেল লক্ষণ কি? জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড অর ওপেন এয়ার, খোলা বাতাস বা ঠান্ডা বাতাসে তার কাশি শুরু হয়ে যায়। এই জন্য রোগী অনেক সময় নাকটা ঢেকে রাখে। হ্যাঁ, নাকটা ঢেকে রাখলে তার কাশি কম থাকে। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম চেঞ্জ অফ টেম্পারেচার এইদার ডিরেকশন, ওই যে চেঞ্জ অফ টেম্পারেচারে, যখনই টেম্পারেচার চেঞ্জ হয়, ঠান্ডা থেকে গরম হয় বা গরম থেকে ঠান্ডার দিকে যায়, সেটা যেদিকেই হয়, যে ডিরেকশনে যায়, গরম থেকে ঠান্ডায় যায় বা ঠান্ডা থেকে গরমে যায়, এই টেম্পারেচার চেঞ্জের কারণে তার অ্যাগ্রাভেশন হয়ে যায়। দেখা যাচ্ছে যে বাইরে এসে রোগী একভাবে ছিল, যেই গরম ঘরে ঢুকছে অমনি কাশি শুরু হয়ে গেছে, বা গরম ঘরে ছিল ভালোই ছিল, যেই ঠান্ডা খোলা বাতাসে গেছে অমনি কাশি শুরু হয়ে গেছে। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম আনকভারিং অর আনড্রেসিং, শরীর থেকে আবরণ সরাই নিলে অথবা জামা কাপড় খুললেই তার তখন জেনারেল অ্যাগ্রাভেশন হয়। সেটা চুলকানিও হইতে পারে, পেটের সমস্যাও হইতে পারে, অথবা আপনার কাশিও হইতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লক্ষণ কি? পেটের সমস্যার মধ্যে আমরা দেখি ফুলনেস ইন দ্য স্টোমাক, স্টোমাকটা একদম ফুল অনুভব করে, ভরা পূর্ণ অনুভব করে। হুইচ রাইজ টু থ্রোট, একদম গলা পর্যন্ত জানি খাবারে ভরে গেছে, এরকম গলাটা এরকম, পেটটা এরকম ভরাট অনুভব করে।
ট্রিগার্স কফিং, এবং তখন তার কাশি শুরু হয়, গলা পর্যন্ত জানি একদম ফুলে গেছে, তখনই কাশি শুরু হয়। ডায়রিয়া, স্পেশালি মর্নিং ডায়রিয়া, ডায়রিয়া বিশেষ করে মর্নিং ডায়রিয়া, সকালবেলার ডায়রিয়া। সকালবেলার ডায়রিয়াতে অনেক মেডিসিন আছে, ন্যাট্রামসাল, সালফার, ব্রাইনিয়া, অনেকগুলো ওষুধ আছে। তো এগুলোর কিছু ছোটখাটো পার্থক্যও আছে। একটা আছে যে একদম বিছনার থেকে উঠে দৌড়ে নিয়ে যাবো আপনাকে, আবার একটা আছে বিছনায় থাকাকালীন হয় না, উঠে একটু হাঁটাচলা করলে তখন তার পায়খানার বেগ হয়। মর্নিং ডায়রিয়া যদি আমরা দেখি রেপার্টরিতে, যদি দিয়ে রাখতাম ডায়রিয়া মর্নিং, সকালবেলার ডায়রিয়া, এখানে দেখেন অনেকগুলো মেডিসিন আছে, ব্রাইনিয়া, তারপরে বোভিস্টা, তারপরে হচ্ছে কর্নাস ওষুধ, অপরিচিত, বেশি পরিচিত না, কেলিবাই, ম্যাগনেসিয়া কার, ন্যাট্রামসাল, ফসফরাস পডো, রিমেক্স, রিমেক্সটাও দেখেন এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন। তারপরে সালফার, সালফার এমন লক্ষণ আছে যেটা বিছানার থেকে উঠে স্যার আপনার চার্জারটা একটু কানেক্ট করা দরকার। জি। তো সকালবেলা ডায়রিয়া দেখেন রিমেক্স একটা ফার্স্ট গ্রেডের মেডিসিন। তবে এই সালফার বিশেষ করে কখন লাগে, সালফার এবং দেখেন রিমেক্স, রিমেক্স আছে যে আপনি বিছানায় শুয়েছিলেন, সকালে বিছানার থেকে আপনারা দৌড়ে বাথরুমে নিয়ে যাবো, ড্রাইভিং আউট অফ বেড, আপনি বিছানার থেকে উঠে পড়তে বাধ্য হবে। এই ক্ষেত্রে সালফার হলো সবচেয়ে বড় মেডিসিন। অন্যান্য ওষুধও আছে, যেমন ন্যাট্রাম সালফেও আছে, অন্যান্য ওষুধ আছে, কিন্তু ন্যাট্রাম সালফের বিশেষ বৈশিষ্ট্য হলো যদি বিছানার থেকে অতটা বেশি দৌড়াই নেয় না। এটা হচ্ছে আপনি বিছানার থেকে উঠবেন, ওঠার পরেই দেখা যায় আপনার দৌড়ে বাথরুমে যেতে হচ্ছে, তখনও আপনার এই ডায়রিয়াটা চাপে। হ্যাঁ, তো এটা হলো এই। আর সালফার হলো জাগ্রত হয়েছেন তখনই আপনার মানে বিছানাতেই আপনার থাকতে দেবে না, উঠে আপনার দৌড়িয়ে বাথরুমে যেতে হবে, আপনি বিছানা থেকে উঠে পড়তে বাধ্য হবেন, এটা হচ্ছে সালফারে বেশি। আর বিছানা থেকে উঠে যখন আপনি বিছানা থেকে উঠছেন তখন ন্যাট্রামসাল, মানে উঠে যদি একটু হাঁটাচলা করেন, হ্যাঁ, মুভিং অ্যাবাউট, তখন দেখা যায় আপনার এই ডায়রিয়ার ব্যাগটা যাবে। এইখানে ব্রাইনিয়া, ন্যাট্রামসাল এটা বেশি। আর সালফার হইলো ঘুম থেকে জাগবেন, জাগিয়ে দেখবেন যে আপনার ডায়রিয়া চেপে রয়েছে। এই যে দেখেন ওয়াকিং উইথ আরজি, সকালে যে জেগে উঠে এই পায়খানার চাপ নিয়ে জেগে ওঠে, এটা হচ্ছে মেইনলি হচ্ছে সালফারের ক্ষেত্রে। তবে এই যে বিছানার থেকে উঠে দৌড়ে নেয় আপনাকে, এটাতে রিমেক্স আছে। হ্যাঁ, রিমেক্সে সাধারণত সন্ধ্যা কি বলে ভোর 6টা থেকে 12টা পর্যন্ত, তার যদি কারো এমন পান যে সকাল একদম 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডায়রিয়া থাকে, এই টাইমে তার খুব ডায়রিয়া থাকে, তাহলে সেখানে একমাত্র ওষুধ হচ্ছে রিমেক্স। ঠিক আছে, রিমেক্সটাও এটা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এখান থেকে কয়েকটা জিনিস শিখলাম। সকালবেলার ডায়রিয়া যেটা আর্লিতে হয়, আর্লি মর্নিং এ, সেখানে রিমেক্স আছে, আর অনেকগুলা মেডিসিন আছে। তবে বিছানার থেকে উঠে দৌড়ে নিয়ে যাবে, এটা রিমেক্সও আছে। তবে এইটার জন্য বিখ্যাত মেডিসিন হলো সালফার, অন্যান্য ওষুধের যদিও আছে। আর সকালে ঘুম থেকে ওঠার পরে যখন মানুষ একটু নাড়াচাড়া করে, ওই সময় ওঠার পরে বিছানা থেকে উঠছেন, বিছানায় শোয়াকালীন অতটা ছিল না, বিছানা থেকে যে নামছেন তখন বাথরুমের ডায়রিয়া চাপটা আসে, এটা হলো ন্যাট্রামসাল, ব্রাইনে, এগুলোর মধ্যে। আর সালফারে হলো বিছানায় সকাল ঘুম থেকে জায়গায় দেখবেন যে ওই পায়খানার চাপ নিয়ে এসে জায়গা ওঠে, হ্যাঁ, তখন বিছানা থেকে উঠে দৌড়াইতে হয়। তো এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে সালফারের লক্ষণ। তো রিমেক্সের এই যে সমস্যাটা আছে, যে স্টোমাক অনেক ভরাট থাকে, পূর্ণ থাকে, এবং অনেক সময় গলা পর্যন্ত পূর্ণ হয়ে যায়, তখন গলার মধ্যে তার এই চাপ থাকার কারণে তার অনেক সময় কাশির উপক্রম হয়। আর রিমেক্সে গলার মধ্যে খুসখুস করে, ল্যারিংসে তখন কাশির উদ্রেক হয়, এটার মধ্যে গলার মধ্যে খুব খুসখুস করে, এটার মধ্যেও আছে।
তো ল্যারিংসের লক্ষণ যেটা, ল্যারিংসের ওই জায়গায় আপনি তো ছবি দেখেছেন যে ল্যারিংস কোনটা। হ্যাঁ, এই যে ল্যারিংস, এই জায়গাটা বলার। তো যেখান থেকে শ্বাসনালীটা শুরু হয়েছে, তো ওই ল্যারিংসের ওইখানে কি হয়, তার মনে হয় কাঁচা হয়ে গেছে, কাশতে কাশতে ওই ল্যারিংস অথবা ট্রাকিয়া ওই জায়গাটা একদম মানে কাঁচা হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আবার খোলা বাতাসে গেলে তার খুব বাড়ে। রিম্যাক্সের সবসময় মনে রাখবেন, সে নাক দিয়ে কোনো ঠান্ডা বাতাস খোলা বাতাস এটি গেলেই তার প্রচন্ড কষ্ট। এই জন্য নাকটা ঢেকে রাখতেছে। এই বিশেষ বৈশিষ্ট্যটা পাইলে তখন আপনি রিম্যাক্সের দিকে চলে যাবেন। কোপিয়াস মিউকাস প্রোডাকশন, অনেক বেশি মিউকাস তৈরি হয় স্পেশালি ইন দ্য আপার এয়ারওয়ে, উপরের দিকে শ্বাসনালী যেগুলো আছে সেখানে, হুইচ মাস্ট বি কপড আউট, যেটা কাইসে তার ফেলে দিতে হয়। ক্যান মেনশন ইট ফর টিউবারকুলার ল্যারিঞ্জাইটিস, বিশেষ করে ক্যান্ট এটাকে উল্লেখ করেছেন যাদের এই ল্যারিংসের প্রদাহ আছে, বিশেষ করে টিবি জনিত কারণে, টিবি হয়ে যাদের ল্যারিঞ্জাইটিস হয় সেইগুলোতে এই এই লক্ষণটা, গলার মধ্যে অনেক বেশি কফ জমে যায়, মিউকাস জমে যায়, তখন সেগুলো কেসে তার ফেলে দিতে হয়। তো টিউবারকুলার ল্যারিঞ্জাইটিসের মধ্যে এই রিমেক্স আপনি ব্যবহার করতে পারেন। আর ড্রসেরাও টিবির ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা বিশেষ করে দেখলাম কোথায়, যেটা বোন টিবি, জয়েন্ট টিবি, সেগুলোতে বেশি লাগে। ক্যাটার ইরিটেশন এন্ড থিক মিউকাস ইন দ্য ল্যারিংস, ল্যারিংসের মধ্যে তার সর্দি জমে, এখানে খুসখুস করে, এখানেও রিমেক্সের মতো খুসখুস করে, তবে এখান থেকে যে কফটা বেরোয়, মিউকাসটা বেরোয়, সেটা খুবই ঠিক ঘন, খুবই ঘন মিউকাস বেরোয়। এবার আসেন কাশি। দেখেন কাশি ওয়ার্ডস কোল্ড আর ওপেন এয়ার, খোলা বাতাসে গেলেই, ওপেন এয়ারে গেলেই কাশি বাড়ে। আর ড্রসেরাতে কি পড়েছিলাম, বিছানায় শুইলেই বেশি হয়ে যায়, তাই না? বিছানায় শুইলে বাড়ে, খাইলে বাড়ে, খাইলে বাড়ে, মধ্যরাতের পরে বাড়ে। ড্রসেরা গেল কি? তো ড্রসেরা এটা আমরা একটু আলাদা করে রাখি, পাশাপাশি নিয়ে আমরা যাতে পড়তে পারি। তো রিমেক্সে কি দেখলাম, যে ঠান্ডা বাতাসে, খোলা বাতাসে সহ্য করতে পারে না, আর তাপমাত্রার পরিবর্তনে তার বেড়ে যায়। তো খোলা বাতাস বা ঠান্ডা বাতাস তার নাক দিয়ে গেলেই, বা যখন সে আনকভার হয়, অর্থাৎ জামা কাপড় সরাইছেন বা বিছানার উপরে আপনি কাঁথা গায়ে দিয়েছিলেন, কাঁথাটা সরাইছেন, তখনই দেখা যায় যে আপনার কাশি শুরু হয়ে গেছে। তো ওয়ার্ডস ইন্সপায়ারিং, শ্বাসটা যখন নেয়, নিঃশ্বাস নেওয়ার সময় তো ঠান্ডা বাতাসগুলো তার যায়, তখনই সাথে সাথে তার কাশি শুরু হয়ে যায়। ইরেগুলারিটি অফ ব্রেথ, শ্বাস প্রশ্বাসের রেগুলার শ্বাস প্রশ্বাস নেওয়া, এখানে যদি রেগুলার শ্বাস প্রশ্বাস না, যদি একটু শ্বাস প্রশ্বাসের যদি একটু ইরেগুলারিটি আসে, তখন কাশি বেড়ে যাবে। একাধারে শ্বাস নিচ্ছিলেন, তখন হয়তো কাশি ছিল না, হয়তো কোনো কারণে দম একটু বন্ধ রেখে আবার শ্বাস নিয়েছেন, তখন তাদের কাশি শুরু হয়ে গেছে। তো যাই হোক, কাশিতে বাড়ে, কাশিতে শ্বাসকষ্ট বাড়ে, এবং লাফিং, হাসলেও বাড়ে। এই কথা বললে, কাশিতে বাড়ে বলতেছি, কথা বললে বাড়ে এবং হাসলে বাড়ে। যদি আমরা এটা একটু দেখি, যে কথা বললে বাড়ে, এটা কিন্তু ওইভাবে ইয়েতে ছিল না, ঠিক আছে? স্যার, যে থ্রোট আর চেস্টে কনস্ট্রিকশন হয়, কথা বললে বাড়ে তাহলে ড্রসেরাতে, হ্যাঁ, এটাতে কথা আর বললে বাড়ে। ওয়াকিং এ হচ্ছে বেটার ফিল করে। জি, আমরা সরাসরি যদি একটু রেপার্টরি দেখি, যে সরাসরি কথা বললেই কাশি বাড়ে, এটা যদি দেখি আমরা,
কথা বললে কাশি বাড়ে, এখানে ড্রসেরা রিমেক্স দুইটাই ফার্স্ট গ্রেডের মেডিসিন। হ্যাঁ, দুইটাই ফার্স্ট গ্রেডের মেডিসিন। তবে মেইন পার্থক্য করে দেয় যেটা আমি যেটা বললাম, রিমেক্স নাক দিয়ে কোনো ঠান্ডা বাতাসই নিতে পারে না। হ্যাঁ, যার কারণে মুখটা ঢাইকা রাখে। দুইটার মধ্যে কিন্তু ফুসফুস আছে। তো এই রিমেক্স এর মধ্যে এই লক্ষণটা বেশি। জামা কাপড় সরাইছে, গায়ের আবরণ সরাইছে, গায়ের মধ্যে একটু ঠান্ডা বাতাস লাগছে, খোলা বাতাস লাগছে, সাথে সাথে তার কাশি শুরু হয়ে গেছে। ঠিক আছে? এবং কাশির সময় দেখা যায় কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখলে বাতাসটা সরাসরি নাকে না গেলে তখন দেখা যায় তার কাশিটা কম থাকে। সেক্ষেত্রে স্যার পেশেন্ট যখন বলে যে নাকের ফ্যানের বাতাস নাক দিয়ে গেলেই কাশি বাড়ে, তো এটাই তো ধরা যায় বোধহয়। হ্যাঁ, এটা রিমেক্স এর কথা চিন্তা করবেন। তো কথা বললে বারে, দুইটাতেই ফার্স্ট গ্রেডের মেডিসিন। আবার যদি হাসি দিলে হাসে, লাফিং অ্যাগ্রাভেশন, সেখানে আপনার রিমেক্স সেকেন্ড গ্রেডে, ড্রসেরা যদিও আছে তো রিমেক্সে এই লক্ষণটা বেশি আছে। হাসি দিলে বেশি হয় ব্রাইনিয়া, ফসফরাস, চায়না। আচ্ছা, তো আর খাওয়ার ক্ষেত্রে ইটিং এ বারে, ইটিং এ অ্যাগ্রাভেশন, সেখানে ড্রসেরা আছে ছোট করে, রিমেক্স বরঞ্চ আর একটু বেশি আছে। রিমেক্স একটু আর একটু বেশি আছে, খাওয়ার সময় তার কাশি বেড়ে যায়। তো ওয়ার্স স্পেশালি ইন দ্য মর্নিং অন ওয়াকিং, সকালবেলা ঘুম থেকে জাগার পরে রিমেক্সের কাশি বেশি হয় এবং রাত 11টার সময়ও বেশি হয়। হ্যাঁ, তাহলে দুইটা টাইম টাইম দিচ্ছে, একটা হচ্ছে সকালে জেগে ওঠার পরে কাশি খুব বেশি, আর হলো রাত 11টার সময় খুব কাশি। আর আমরা ইয়েতে কি পেলাম, যে ড্রসেরাতে কি পেয়েছি, যে মধ্যরাতের পরে কাশি। ড্রসেরাতে দেখেছি মধ্যরাতের পরে তার কাশি বাড়ে, মিডনাইট, আফটার মিডনাইটে বালিশে বাড়ে, মাথা রাখলেই পারে। আর যখনই রাতে শুইতে যায় তখনই তার কাশি বাড়ে, কাশতে কাশতে বমি করে ফেলে। আর রিমেক্সে দেখলাম, রিমেক্সের কাশিটা বাড়ে হলো, রিমেক্সের কাশিটা বাড়ে হলো যে সকালের দিকে, আর একটা হলো বেলা 11টার দিকে, বেলা 11টা না, সরি, রাত 11টা। আচ্ছা, ওয়ার্ড এখানে আরেকটা রিমেক্সের বৈশিষ্ট্য আছে, এই যে যদি কেউ গলার মধ্যে বা ওই যে যেখানে লেরিংস থাকে, এই যে শ্বাসনালী, গলার মধ্যে হাত দিলে তো সামনেই তো শ্বাসনালীর ইয়েটা দেখা যায়। হ্যাঁ, যেখান থেকে শুরু হয়েছে লেরিংস, ওই জায়গাতে যদি কেউ একটু টাচ করে বা ওইখানে একটু প্রেসার দেয় তাহলে তার কাশি শুরু হয়ে যায়। এই একটা বিশেষ লক্ষণ, যেটা ড্রসেরাতে ওইভাবে নাই। তো যদি আমরা দেখি কফ, এটা যদি দেখি টাচ, বিং টাচ করলে বাড়ে, এটা রিমেক্স আছে, যে স্লাইটলি অ্যাট দ্য লেরিংস এর উপর হালকা চাপ লাগলেও তার টাচ করলে বাড়ে। এটা অবশ্য লেকেসিসে বেশি, আমরা জানি লেকেসিসে গলার মধ্যে কোনো আবরণ, কাপড় এগুলো পেঁচায় রাখতে পারে না। তো রিমেক্সে এই লক্ষণটা আছে, এখানে টাচ করলে লেরিংসের মধ্যে তার কাশি শুরু হয়ে যায়, বা প্রেসার দিলে ওইখানে কাশি শুরু হয়ে যায়। যদি আমরা প্রেসার দিই, প্রেসার অ্যাগ্রাভেশন, যে অন লেরিংস এর মধ্যে যদি প্রেসার পড়ে তাহলে বাড়ে, তাহলে এখানে লেকেসিস বড় মেডিসিন, তো রিমেক্স একটা বড়। লেকেসিস এর তো সুস্পষ্ট মানসিক অন্যান্য লক্ষণ আছে, সেক্ষেত্রে কিন্তু লেকেসিস দেওয়ার ব্যাপারে আমরা ওটা আলাদা করতে পারবো। লেকেসিসের দেখেন যে গলার মধ্যে কোনো আবরণই করতে পারে না তারা, আর এই টাচ করলে প্রেসার দিলে বাড়ে। রিমেক্সের মধ্যে দুইটা ওষুধের মধ্যে, লেকেসিস রিমেক্স দুইটার মধ্যে এই লক্ষণটা স্পষ্টভাবে আছে। তবে লেকেসিসের অন্যান্য দিক মাথায় রেখে আমরা লেকেসিস আলাদা করব। ওয়ার্স চেঞ্জ অফ টেম্পারেচার, তাপমাত্রার চেঞ্জের ক্ষেত্রে সেটা গরম থেকে ঠান্ডা হোক বা ঠান্ডা থেকে গরম হোক, যেভাবেই হোক, তো তার
আর কাশি বেড়ে যায়। কোল্ড এয়ার কজেস টিকলিং দ্য থ্রোট, গলার মধ্যে যদি ঠান্ডা বাতাস ঢুকে গলার মধ্যে সুরসুর করে তখনই কাশির উদ্রেক করে, ট্রিগার চেপে দেয় কাশির। বেটার বাই সাকিং অন ক্যান্ডি, এই ডিমেক্সের রোগীরা যদি কোনো চকলেট টকলেট খায়, চষে, লজেন্স যেগুলো, ক্যান্ডি যেগুলা, বা কিছু যদি পান করে, ড্রিঙ্ক করে, তাহলে তার কাশি কমে যায়। একটু খেলো, কাশি কমে যায়। ঠান্ডা পানি খেলে কাশি কমে কোন ওষুধের? কাশতে থাকে, ঠান্ডা পানি খাইলে স্যার কোস্টিকাম। কোস্টিকা। আচ্ছা, কফ, তাহলে ড্রিঙ্ক করলে, ড্রিঙ্কিং এমএল, ড্রিঙ্ক করলে কাশি কমে, এখানে রিমেক্স, সেকেন্ড ইয়ারে বড় ওষুধ হলো স্পঞ্জিয়া। ঠিক আছে, এটা কিন্তু ড্রসেরার মধ্যে নাই। তারপরে হচ্ছে আর কি বললাম, যে যদি সে ক্যান্ডি খায়, এরকম কিছু আছে কিনা, সাকিং ক্যান্ডি এমএল, ক্যান্ডি খেলে উপশম, এটা শুধু রিমেক্স একটা ওষুধই আছে, এটা মরিসনের বই থেকেই নিয়েছে। আচ্ছা, তো কেউ যদি ক্যান্ডি মুখে দিয়ে মুখে নিয়ে চুষতে থাকে তাহলে তার কাশি কমে যাবে, এটা রিমেক্সের মধ্যে আছে। আচ্ছা, শুষ্ক গলার মধ্যে সুরসুর করে কাশি, ক্রুপ কাশি হোক, পার্টিসিস হোক, সেগুলোর মধ্যে ব্যবহার হয়। তবে এগুলোর মধ্যে ড্রসেরাও ব্যবহার হয়, কিন্তু আমরা ড্রসেরের সাথে একটা পার্থক্য, যে কোল্ড এয়ারে খুব বেড়ে যায়, ঠান্ডা বাতাসে আনকভারিং খুব বেড়ে যায় একটা জিনিস। আরেকটা দেখলাম যে এর বিরুদ্ধে সকাল ঘুম থেকে জাগার পরে বাড়ে, বা রাত 11টার সময় বাড়ে। ড্রসেরের ক্ষেত্রে দেখেছিলাম মধ্যরাতের পরে বাড়ে, বা বিছানায় শুয়ে বিছানায় বালিশে মাথা রাখলেই বেড়ে যায়। আর গলার মধ্যে কোনো টাচ প্রেশার সে সহ্য করতে পারে, তখন কাশি শুরু হয়ে যায়। তো কোনো ক্যান্ডি খাইলে বা ড্রিঙ্ক করলে তার কাশি কমে, এগুলোতে। আরেকটা হলো আনকভারিং এ বা ড্রেস চেঞ্জ করার সময় তার কাশি হবে। মার্ক ইচিং, আরেকটা যে চুলকানির ক্ষেত্রে ব্যবহার হয়, যখনই সে জামা কাপড়, অনেকেই বলে অফিসে এসে যেই জামা কাপড়টা খুলছি অমনি চুলকানি শুরু হয়ে যায়। যখনই আনকভার হয় বা আনড্রেসিং করে, তখন চুলকানি ইমিডিয়েটলি চুলকানি শুরু হয়ে যায়। এই লক্ষণে আমরা রিমেক্স ব্যবহার করতে পারবো। আজকে 2টা মেডিসিন করলাম, অনেক সময় নিয়ে ফেলছি, আজকে এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।